সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ লিমন। দ্বিতীয় ঢেউ চলছে করোনার। ঢেউয়ের মতোই রাস্তায় নেমে পড়েছে মানুষ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে আমাদের শিশুদের প্রয়োজনে অপ্রয়োজনে ঘরের বাইরে এনে করোনার নতুন আতঙ্ক তৈরি করছেন মা বাবারা। সম্প্রতি আক্রান্তের পরিসংখ্যান বলে দেয়, দ্বিতীয় ঢেউয়ে শিশুরা শিকার হচ্ছে সবচেয়ে বেশি। এদিকে করোনার টিকা এখনও আশা নিরাশার মাঝেই দোল খাচ্ছে। করোনার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় করোনার দ্বিতীয় ঢেউ, ঝুঁকিতে শিশুরা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ, এবং আছেন ডাক্তার জহুরুল ইসলাম লিটন, সহযোগী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার মোস্তাক হোসেন, উপদেষ্টা, আইডিসিআর। দর্শক, আপনারাও চাইলে এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আমাদের টেলিভিশনে দেখানো নাম্বারে ফোন করতে হবে। আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি আজকের দিনের প্রধান শিরোনামগুলো। 15 ঘন্টার ব্যবধানে রাজধানীর 2 বস্তিতে আগুন। মোহাম্মদপুরে জহুরি মহল্লায় শতাধিক ঘর পুড়ে ছাই। মহাখালীর 7তলা বস্তিতে খোলা আকাশের নিচে শত শত মানুষ। বেগম জিয়া আদালতে না আসায় 30 বারের মতো পেছালো নাইকো দুর্নীতি মামলার বিচার। বারবার সময় চাওয়ায় ক্ষুব্ধ দুদক আইনজীবী। ঝুলে আছে বাকি 10 আসামিও। কানাডার বেগমপাড়ার সাহেবদের খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ। গোল্ডেন মনিরের 610 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ। ছাড় পাবে না নেপথ্যের হোতারাও। রাজধানীবাসীকে মাস্ক পরতে অভিযান অব্যাহত। এরপরও না মানলে পাঠাতে হবে জেলে। চট্টগ্রামে বাড়ছে করোনায় নবজাতক আক্রান্তের হার। এবং বিমানের বহরে যুক্ত হলো নতুন -8 ধ্রুবতারা। 74 আসনের আধুনিক উড়োজাহাজটি পরিবেশ বান্ধব। কানাডা থেকে আরও 2টি আসবে ফেব্রুয়ারির মধ্যে। দর্শক, দেখছিলাম শিরোনামগুলো এবং দৃষ্টি কাড়ার মতো যে বিষয়টি, সেটি হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ চলছে যেটি বলা হচ্ছে, এবং পরিসংখ্যানও কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, এইবার যে আক্রান্ত কিন্তু শিশুদের হারকে আশঙ্কাজনক হারে বেশি। এর আগে আমরা দেখেছি বলা হচ্ছিল যে শিশুদের করোনার ঝুঁকি তুলনামূলক কম, কিন্তু এইবার এসে আমরা যেটা দেখলাম, শিশুরা যেমন আক্রান্ত হচ্ছে, একদম নবজাতক। আজকে চট্টগ্রামে আমাদের সহকর্মীর পাঠানো রিপোর্ট থেকে আমরা যেটি দেখলাম যে চট্টগ্রামে কিন্তু নবজাতকও আক্রান্ত হয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে শিশুদের করোনা থেকে বাঁচাতেই কিন্তু সবচেয়ে বেশি শক্ত অবস্থানে আমরা দেখেছি সরকারকে। বিশেষ করে স্কুল কলেজ কিন্তু সেই শুরু থেকেই এখন পর্যন্ত বন্ধ। অন্য জায়গায় শিথিলতা এসেছে, অনেক ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু এরপরও দেখলাম অভিভাবকরাই শিশুদের নিয়ে বাইরে বেরোচ্ছে, এবং যে কারণেই শিশুরা ঝুঁকির মধ্যে পড়ছে। আসলে এই অবস্থা কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিশুদের ক্ষেত্রে আমরা আসলে কি করছি। আসলে যে গ্রাহক যন্ত্র বলি আমরা, অর্থাৎ আমাদের জীবকোষে যে কোভিড-19 যে রোগ জীবাণু SARS-CoV-2 যে প্রবেশ করে, সেটি হচ্ছে AC2 রিসেপ্টর বলি, গ্রাহক। সেই রিসেপ্টরের সঙ্গে বন্ধনের মধ্য দিয়েই কিন্তু জীবকোষে প্রবেশ করে, এবং এটি কিন্তু জন্মগতভাবে রিসেপ্টরটা থাকে। কাজেই এমন না যে বয়সকালে আমরা এটি অর্জন করি, এটি কিন্তু জেনেটিক। সুতরাং শিশুদের মধ্যেও কিন্তু AC2 রিসেপ্টর রয়েছে। কাজে নবজাতকই হোক, এমনকি গর্ভের যে শিশু শেষের দিকে, তার মধ্যেও কিন্তু এটি তৈরি হয়ে যাবে। কাজে শিশুরা আক্রান্ত হবে না এমন ধরনের কিন্তু আসলে কোনো বিষয় কখনো বলা হয় না। কিন্তু আমরা যেটা জানতাম বা এর আগে যে বিভিন্ন গবেষণা থেকে আমি স্পষ্ট করছি যে আক্রান্ত অর্থাৎ না, ঝুঁকি বলতে শিশুদের দেহে প্রবেশ করবে ঠিকই, কিন্তু শিশুদের উপসর্গ কম হবে। তার কারণটা হচ্ছে শিশুকালে যে ইমিউনিটি, রোগ প্রতিরোধের ক্ষমতা, বয়সের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমতে থাকে। সেজন্যই দেখা গেছে যে খুব সমান্তরালভাবে বয়স হচ্ছে কোভিড-19 আক্রান্ত শুধু না, উপসর্গ হওয়ার এবং মৃত্যুবরণ করার, একদম তীব্রভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা একদম বয়সের সাথে সমান্তরালভাবে বাড়ে। বয়স হচ্ছে 1 নম্বর ঝুঁকি। 60-65 বছর ঊর্ধ্বে গেলে প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায়, তখন আরও ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয় হলো বয়সকালে কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, নানান ধরনের
যে রোগ ব্যাধিগুলো, এটি হচ্ছে দ্বিতীয় বড় ধরনের ঝুঁকি। শিশুদের ক্ষেত্রে সেগুলো কম থাকার কারণে তাদের উপসর্গ কম হবে। আক্রান্ত কিন্তু তারা হচ্ছে, তারা কিন্তু হয়তো ক্যারিয়ারও হয়ে যাবে, তারা কিন্তু বহন করে নিয়ে গিয়ে ওই যে দাদি নানি বয়স্কদের কাছে কিন্তু মানে পরিবারের বয়স্কদের কাছে কিন্তু সেই ভাইরাসটা পৌঁছে দেবে, নিজে উপসর্গ হবে না, দেখা দেবে না। কিন্তু আসলে যেটি দরকার সেটি আসলে যেটা উপসর্গহীনভাবে কতজন শিশু আক্রান্ত হয়েছিল আমাদের কিন্তু জানা নেই। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে উন্নত দেশেও কিছু গবেষণা, বিশেষ করে আমেরিকাতে একটা এক্সপেরিমেন্টাল হয়ে গেছে যে কিছু জায়গাতে স্টেটে স্কুল ওপেন করেছে, কিছু জায়গায় করে নাই। স্কুল যেখানে ওপেন করেছে, যেখানে রিপাবলিকান গভর্নররা, সেখানে মাস্ক পরতে বলে নাই, নিরুৎসাহিত করেছে, আবার ডেমোক্র্যাটরা মাস্ক পরিয়েছে। এর থেকে কতগুলো পরিসংখ্যান পাওয়া গেছে যে স্কুল ওপেনে যারা গেছে সেখানে বর্ধিত হয়েছে। মাস্ক পরা না পরার মধ্যে অর্ধেক নেমে গেছে, যেখানে মাস্ক পরেছে সেখানে শিশুরা অর্ধেক আক্রান্ত হয়েছে, আবার যারা মাস্ক পরেনি তাদের বেশি আক্রান্ত হয়েছে। এবং এই শিশুদের পরিবারের সঙ্গে আবার বেরিয়েছে যে পরিবারে বেশি আক্রান্ত হয়েছে। সুতরাং এই যে ক্যারি করার, এটা একটি ব্যাপার, এটা একটি দ্বিমুখী ব্যাপার। শুধু যে শিশুরা নিয়ে যাচ্ছে তা না, আমরা বয়স্করাও যখন বাইরে বেরিয়েছি এবং শিশুদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমরা বিনোদন বা অন্যান্য জায়গায় দোকানপাটও নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে বেড়েছে। আমাদের সরকার প্রধান থেকে শুরু করে যে সরকারের যে ব্যবস্থাপনা, এই ব্যাপারে খুব সুন্দর ছিল যে আমরা শিশুদেরকে ঝুঁকিতে ফেলবো না। কিন্তু আসলে এটি একটি সামগ্রিক যদি ব্যবস্থাপনা না হয় তাহলে কিন্তু খুব একটা যে সম্পূর্ণ লাভ হয় তা হয় না। কারণ বয়স্করা ঠিকই নিয়ে যাচ্ছি, আবার শিশুরা তার দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই শিশুরা আবার বয়স্কদের, এটি একটি সাইকেল, চক্র তৈরি হয়ে গেছে। সেই জন্য শিশুরা আক্রান্ত হবে না এই কথাটা আসলে না, শিশুদের উপসর্গ হবে না, শিশুদের রোগটা তীব্র হবে না, মৃত্যু ঝুঁকিটা কম থাকবে, এই হচ্ছে। কিন্তু এই ধাক্কায় যে আমরা দেখছি যে আক্রান্তের হারটা শিশুদের ক্ষেত্রে বেশি, সেটি কেন? আসলে আগের ধাক্কায় যে ছিল না সেটা তো আমরা জানি না, কারণ আগের ধাক্কায় তো আসলে শিশুরাও তো বাইরে বেরোতো না, ঘরের মধ্যে ছিল, কারণ তখন তো বিনোদন, দোকানপাট, অনেক কিছুতে আরো মানে বাধা ছিল। এখন তো সেই বাধাগুলো নেই, তাহলে শিশুরা বেরোচ্ছে। এবং আপনি বেরোচ্ছে কারা বেশি? যাদের মধ্যে, শিশুদের মধ্যেও কিন্তু বয়সের ঝুঁকি না থাকলেও যাদের মধ্যে ওজনাধিক্য রয়েছে, যাদের মধ্যে ওবেসিটি কিন্তু একটা প্রধান ঝুঁকি। হ্যাঁ, যদিও তার হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস কম, কিন্তু ওবেসিটি অনেক শিশুর রয়েছে। তারা যদি আবার বিনোদনে বেরোয়, তারাই বেশি বিনোদনের ভাগ পায়, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ঝুঁকি বেশি হবে। আবার যাদের আন্ডার নিউট্রিশন রয়েছে তীব্র মাত্রা, তাদের ক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে তাদের তো ইমিউনিটি তৈরি হয় না। সুতরাং এই দুই দলই, এক দল হচ্ছে অতিপুষ্টি যাদের রয়েছে, তারা কিন্তু ওবেসিটি অর্থাৎ ওজনাধিক্য একদম প্রমাণিত যে এটি করোনা রোগীর একটা ঝুঁকির, মানে ঝুঁকি বলতে অসুখের প্রধান সমস্যা, মানে যেটা উপসর্গ এবং তীব্রতার প্রধান ফ্যাক্টর, উপাদান। তো আমাদের দুই দলই কিন্তু শিশু ঝুঁকিতে থাকে। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন শিশু হাসপাতালের সহযোগিতা একটু জহির লিটন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে গতবারের তুলনায় এবারও তো আপনাদের শিশু হাসপাতালের যে পরিসংখ্যান, সেটা কিন্তু 21 দিনে পজিটিভ রোগী আপনারা 68 জন পেয়েছেন গতকালকে এবং আজকে বাদে। এবং যদি সেই হিসেবটা দেখি, আসলে এই মুহূর্তে শিশুদের আমরা কিন্তু আজকে যেমন যে চট্টগ্রামের কথা বললাম, সেখানে দেখলাম নবজাতকরা আক্রান্ত হচ্ছে। তাহলে কি এই নবজাতকরা কি মাতৃগর্ভ থেকে আক্রান্ত হচ্ছে, নাকি এই যে জন্মের পরের 2, 4, 5, 7 দিন এর মধ্যেই তারা আক্রান্ত হয়ে যাচ্ছে? ধন্যবাদ রাশেদ লিমন, এবং ধন্যবাদ সময় টিভিকে। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তুলে নিয়ে আসছেন আজকে। প্রথমে বলতে চাই যে এই ব্যাপারটার মধ্যে আসলে কিছুটা রিয়ালিটি বা সায়েন্স যে ব্যাপারটা, সেটা বলে যে হ্যাঁ, নবজাতক এখন আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু পাশাপাশি কিন্তু মিস ইন্টারপ্রিটেশন বা মিস ইনফরমেশন মানুষের কাছে পৌঁছাচ্ছে যে বাচ্চাদের আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এখন আমরা এটাকে দুটোভাবে ভাগ করতে পারি, যে যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স থাকে না যদি মা পজিটিভও থাকে, এটা দেখা গেছে রিসার্চ করে। কিন্তু বাচ্চা যখন জন্মের পর তখন আমরা ভাবতে পারি যদি মা যদি সাসপেক্টেড কোভিড পজিটিভ থাকে তখন একটা চান্স থাকে, এবং সেই ক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাগুলো ইনফেক্টেড হতে পারে যারা প্রিটার্ম লুভারটুয়েট বা ইন্টারইউটেরিন গ্রোথ রিটার্ডেশন বলে, বা ইন্টিনেটাল অ্যাসফিক্সিয়া বলে, মানে গলায় প্যাচ লেগে যায় নাড়িতে, এই সমস্ত পেশেন্ট যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ, যাদের দুর্বল নিউনেট থাকে, নিউনেট বলে এদেরকে, মানে 28 দিনের মধ্যে যারা জন্মের পরপর যারা, তাদের আক্রান্তের সংখ্যাটা এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সংখ্যাটা কিন্তু আমরা আগে অ্যাসেস করতে পারি নাই, কারণ এখন আমরা সব জায়গায় আমরা এখন ইনভেস্টিগেশন করতে পারছি, যার জন্য আমরা এখন জানতে পারছি যে বেবিরা, নিউনেটরা ইনফেক্টেড হচ্ছে। এটা একটা পয়েন্ট, এই জায়গাটা, এই জন্য আমরা জানতে পারছি।
আরেকটা জিনিস হলো যেটা যে মায়ের কাছ থেকে কোনোভাবেই যেতে পারে না, ইভেন ব্রেস্ট ফিডিংও যাওয়ার চান্স নেই ছোটো বাচ্চাদের। একমাত্র যদি ডেলিভারির সময় বা সিজারিয়ান সেকশনের সময় যদি টোটাল প্রিকশন না নেওয়া হয়, যারা হেলথ কেয়ার গিভার থাকবে, যারা অপারেশন থিয়েটারে থাকবে, তারা যদি পারফেক্টলি পিপি না পড়েন বা তারা যদি সে সমস্ত প্রোটেক্টিভ মেজারমেন্ট যদি না নেন এবং বাচ্চাকে কেয়ার দেওয়ার জন্য সে সাকশন থেকে শুরু করে সেপারেট করা থেকে শুরু থেকে যদি কশাস না থাকেন, তখন একমাত্র চান্স থাকে কিছুটা ওই নিউনেটদের এই পজিটিভ হওয়ার চান্স থাকে। বা এর পরবর্তী সময়গুলোতে যখন হাসপাতালে থাকতে হচ্ছে। আরেকটা হলো যে কেন হয় যে সমস্ত বাচ্চাগুলো এই যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা প্রিটার্ম লিভার ওয়েট বা ইন্টারটেন গুড রিটার্ডেশন বা যে সমস্ত বাচ্চাগুলো কোনো না কোনোভাবে কোনো আইসিইউতে গিয়েছে বা কোনো হসপিটালে ভর্তি হয়েছে সমস্যার কারণে, তখন দেখা গেছে যে আমাদের শিশু হাসপাতালে যেগুলো আসে, দেখা গেছে যে ওই পেশেন্টগুলো ওইখান থেকে যখন আসে তখন আমরা দেখতে পাই যে এই পেশেন্টগুলো কিন্তু আসে মেনলি হলো সেপ্টিসিমিয়া বলি আমরা। তাদের গায়ের টেম্পারেচার থাকে, তাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, বুকের খাঁচা ডেবে যায়, হ্যাঁ, দুর্বল থাকে, সাকিং ক্যাপাসিটি থাকে না, ব্রেস্ট ফিড করতে পারে না। তখন সেই সমস্ত বাচ্চাগুলো আমাদের কাছে আসে। তখন আমরা যদি তাদেরকে আরটিপিসিআর বা কোভিড করে দেখি যে তাদের ক্ষেত্রে তখন পজিটিভ পাওয়া যায়। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যেটা যে আমাদের দেশে কিছু ব্যাপার আছে যে বেবি জন্ম নেওয়ার পরপরই আমরা সবাই একটু ফ্যামিলিরা সবাই একটু মানে আত্মীয় স্বজন সবাই দেখতে চলে যাই। তো তার মধ্যে কেউ যদি কোভিড সাসপেক্টেড থাকে, পজিটিভ থাকে, তাদের মাধ্যমে যায়, বা আমাদের হাউসমেট যারা থাকেন তাদের মাধ্যমে হতে পারে, ড্রাইভার যারা থাকেন, সিকিউরিটি যারা থাকেন, তাদের মাধ্যমে অনেক সময় এই বাচ্চাগুলো ইনফেক্টেড হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা যাদের পাচ্ছেন বা যাদের দেখছেন, সেক্ষেত্রে কি এই মানে আপনাদের পরিসংখ্যান বা আপনি যে সায়েন্স বা যেটার কথা বললেন সেটা কি মিলে যাচ্ছে কিনা? যে সাসপেক্টেড কেসগুলো পাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে এইগুলোই মিলে যাচ্ছে কিনা? না, এই কারণগুলো এখানে যেটা আমি বললাম যে এখনো পর্যন্ত কিন্তু নিউনেটদের ক্ষেত্রে ইনফেকশনের রেটটা এখনো পর্যন্ত কিন্তু কমই। কেউ বলতে পারবে না যে নিউনেট একটা হয়েছে এবং সেই পেশেন্টগুলো, এবং দেখা গেছে যে তাদের যদি কোভিড আরটিপিসিআর থাকেও, তাদের আনলেস আনটিল যদি কোনো রকমের কোমরবিডিটি না থাকে বা কনজেনিটাল হার্ট ডিজিজ না থাকে বা কোনো ধরনের ইন্টারটেন গুড রিটার্ডেশন না থাকে বা কোনো না কোনো ধরনের কিডনি বা লিভার জড়িত কোনো ধরনের প্রবলেম না থাকে, তাদের ক্ষেত্রে মানে ইউজুয়ালি দেখা যায় যে তাদের কোনো রকমের কোভিডের কারণে কোনো প্রবলেম হয় না বা ডেথ হয় না। তো দেখা গেছে যে তার সেফ থাকে। এইটা হলো একটা প্রধান ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যেটা যে যদি সেপ্টিসিমিয়া ডেভেলপ করে যায় তখন কিন্তু হয় কি যে এক হলো যে নিউমিনার কারণে পেশেন্ট মারা যেতে পারে, সেটা একটা কারণ থাকে। আরেকটা হলো যে যখন আপনার বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট হয় তখন সেই একটা কারণে যায়, কিন্তু সেটা কিন্তু কোভিডের কারণে যে মারা গেছে তখন এটা বলা যাবে না। আচ্ছা, জি, ধন্যবাদ। ফিরবো আবার আপনার কাছে। আমি একটু ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছে যেতে চাচ্ছি। যে বিষয়গুলো আমরা বুঝলাম যে বা জানলাম যে শিশুরা মূলত মাতৃগর্ভে নয়, এর পরবর্তী স্টেজেই আসলে আক্রান্ত হচ্ছে নানা কারণে। সেক্ষেত্রে যে বিষয়টি আসলে এখন সামনে আসছে এইবার অন্তত, যেটাকে আসলে আমরা দ্বিতীয় ঢেউ বলছি, এই দ্বিতীয় ঢেউতে শিশুদের যে আক্রান্ত সংখ্যাটা, যেমন ডক্টর জহিরুল ইসলাম তিনি যেটা বললেন যে আগে অ্যাসেসমেন্ট কম হতো, এখন পরীক্ষা বেড়ে যাওয়ার কারণে বা সবাই একটু সচেতন হওয়ার কারণে যখন বাচ্চাদের টেস্ট করছে তখনই আসলে এই শিশুদের কেসটা বেশি ধরা পড়ছে। আপনারা তো আসলে এ নিয়ে গবেষণাও করছেন। আমি একটু ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি যে শিশুদের আমরা যে এখন সংখ্যাত্মক তথ্য যেটা দেখছি বেড়ে যাচ্ছে, এইটাকে আগেও ছিল নাকি নতুন করেই শিশুরা আক্রান্ত হচ্ছে? জি, ধন্যবাদ। আমি শুনছিলাম প্রফেসর লিয়াকত আলী, বিশিষ্ট চিকিৎসা গবেষক বিজ্ঞানী, এবং শিশু বিশেষজ্ঞ ডক্টর জহিরুল ইসলাম, তারা উভয় একেবারে সঠিক পয়েন্টই ধরেছেন। আমি তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, দেখুন, দু একটি কেস চট্টগ্রাম বা অন্য কোথাও পেয়েছে, এটা বেশ কারো কারোর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু সংখ্যাতাত্ত্বিক ভাবে যদি দেখি, আমি একটু আগেও আপনাদের এই অনুষ্ঠানের আগে এখনো দেখছি যে আইডিসিআর এর ওয়েবসাইটে কিন্তু বয়স ভিত্তিক যে আক্রান্তের সংখ্যা, সেই সংখ্যাটা একটু কম বেশি হতে পারে, কারণ আইডিসিআর প্রত্যেকটা রোগীর সমস্ত তথ্য যখন মিলে তখন তার ওয়েবসাইটে তুলে 1 থেকে 10 বছরের যারা শিশু তাদের আক্রান্ত হচ্ছে, যে মোট যে আক্রান্ত তাদের মধ্যে শতকরা 3% মাত্র, এবং 10 থেকে 20 বছর তাদের মধ্যে আক্রান্তের সংখ্যা শতকরা 7। মৃত্যুর পরিসংখ্যানটা একই রকম রয়ে গেছে। এখানে আইডিসির ওয়েবসাইটে 1 থেকে 10 যারা বা 0.80 অর্থাৎ শতকরা 1 এরকম,
11 থেকে 20 যারা সেটা 1-এর একটু বেশি, 1.4 নয়। স্বাস্থ্য দপ্তরের যে হিসাব সেখানে একটু ভিন্ন, কারণ সেখানে হয়তো তো পুরো সংখ্যাটা বেশি। যাচাই বাছাই করার পরে আইডিসি এর ওয়েবসাইটে সেটা দিয়েছে, তো প্রায় কাছাকাছি। তো সেক্ষেত্রে চট্টগ্রামের ঘটনাটা যেহেতু নবজাতক, কাজেই সেই বিষয়টি একটা গুরুত্ব পেয়েছে। এটা বলেছেন যে কিন্তু না যে হতে পারে, জি ঝুঁকিটা বাড়তে পারে, সেগুলো শিশুদের মধ্যে প্রায় উপস্থিত, যেগুলো দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি। স্থূল শিশু যারা আছে তারা হয়তো কিছুটা ঝুঁকিতে আছে। তারপরে এই বিষয়ে আলাদা কোনো গবেষণা আমরা দেখি, তবে ধরে নেওয়া যায় এবং একেবারে নবজাতক শিশু তো স্থূল হওয়ার সম্ভাবনা কম। যারা স্কুল গোয়িং তাদের মধ্যে হতে পারে। তো এখানে স্কুল খোলার পরে যে সংক্রমণ বেড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে, এটা দুটো কারণ বলবো। একটা হচ্ছে হ্যাঁ, শিশুরা এখানে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি তো আছে। একটা হচ্ছে যে শিশুদেরকে আনা নেওয়া করবার কারণে সেখানে পরিবহন শ্রমিকরা, সেখানকার যারা অভিভাবক, স্কুলের শিক্ষক, স্কুলের কর্মচারী, এদের একটা জমায়েত হয়। সেই জমায়েতের কারণে কিন্তু তারা নিজেরা সংক্রমিত হতে পারে। শিশুদের কাছ থেকে সংক্রমিত হওয়া ছাড়াও তারা নিজেরা এতদিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিলেন, স্কুল তারা নিজেরা একত্রিত হয়েছেন, সেই কারণে তাদের নিজেদের মধ্যে সংক্রমণটা বেড়ে গেছে, যেটা হয়তো স্কুল খোলার আগে সেটা ছিল না। আবার শিশুদের কাছ থেকে সংক্রমিত হয়ে তাদের বাড়ির যারা প্রবীণ সদস্য, যারা ঝুঁকিপূর্ণ, তারাও আক্রান্ত হতে পারেন, সেটাও আছে। এগুলো আমাদেরকে আলাদা আলাদা ভাবে দেখতে হবে। তো মোটের উপর বিষয়টা হচ্ছে আমাদেরকে অবশ্যই শিশুদের প্রতি নজর রাখতে হবে, তারা যেন আক্রান্ত না হয়। কারণ আক্রান্ত হলে কোনো না কোনো শিশু তো মারা যাচ্ছে। এবং বাংলাদেশে এ পর্যন্ত যতজন রোগী মৃত্যুবরণ করেছেন, 1 থেকে 10 বছরের শিশু মারা গেছেন কিন্তু 31 জন। 11 থেকে 20 বছরের শিশু মারা গেছেন 51 জন। এটা হচ্ছে গতকালকে হিসাব, আজকে তাই। কারণ আজকে কোনো শিশু 20 বছরের নিচে বয়সে কেউ মারা যাননি। এবং সেটি মোট মৃত্যুর শতকরা হিসাবে 1 এর নিচে হলেও কেউ না কেউ তো মারা যাচ্ছে। কাজে সেই যে মারা যাচ্ছে সে তো আপনার আমার যে কারো বাচ্চা হতে পারে, যে কারো নাতি-নাতনি হতে পারে। কাজেই মৃত্যুবরণ করবে না শিশুরা একেবারে, এটাও কোনো মনে করার কোনো কারণ নেই। প্রত্যেকটা অভিভাবককে তার শিশুর প্রতি খেয়াল রাখতে হবে, তিনি যেন সংক্রমিত না হন, এবং সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ যারা আমাদের দেশের নাগরিক হবে, তাদের স্বাস্থ্যের প্রতি আমরা নজর রাখতে পারবো এবং তারা গড়ে উঠবে স্বাস্থ্যবান হিসাবে। আর যারাই আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে দীর্ঘমেয়াদী নানা রকম জটিলতা দেখা দিতে পারে এবং অনেকদিন পর্যন্ত সেটা বহন করতে পারে। শিশুদের ক্ষেত্রে হলে অসুবিধাটা হলো তারা নিজে বলতে পারবে না। একদম অসুবিধাটা যখন খুবই মারাত্মক পর্যায়ে যাবে, তখন পরীক্ষা করে হয়তো বলা যাবে সেই শিশু যে আক্রান্ত হয়েছে তার দেহের মধ্যে কি কি ক্ষতিকর পরিবর্তনটা হয়েছে। কাজেই সমস্ত কিছু বিচারেই আপনাদের এই আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যারা আমাদের অভিভাবকরা তাদের শিশুদের প্রতি এ বিষয়ে যত্ন রাখে। জি ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক আছেন ফোনে, দর্শকের ফোনটা নিয়ে আবার ফিরবো আলোচনায়। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে আমি খসরু বলছিলাম পিরোজপুরের কাউখালী থেকে। জি বলুন। যে আমার প্রশ্ন হলো, এই সময় করোনাকালীন সময়ে একজন গর্ভকালীন মা কতখানি ঝুঁকির মধ্যে থাকেন, আর যদি ঝুঁকির মধ্যে সেই মা থেকেই থাকেন তাহলে সেই মাকে রক্ষা করার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হয়? আবার নবজাতক শিশু যখন এই পৃথিবীতে আসবেন এই করোনাকালীন সময়, সেই শিশুটিকে কিভাবে আমরা করোনার থেকে একটু মুক্ত রাখতে পারি, এই বিষয়টি কিভাবে দেখছেন এবং কি বলবেন আমাদের জন্য? জি ধন্যবাদ আপনাকে। খসরু সঙ্গে থাকুন, উত্তর পেয়ে যাবেন। আমি একটু ডক্টর জহিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি বলছিলেন যে গর্ভকালীন সময়টাতে ঝুঁকিটা কতখানি এবং নবজাতকের ক্ষেত্রেও এই ঝুঁকিটা কেমন, এড়াতে কি করা উচিত? এইটা গর্ভকালীন সময় আমাদের এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পেয়েছি যে গর্ভকালীন মারা, প্রেগনেন্ট মাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমই দেখা যাচ্ছে এখন পর্যন্ত রিসার্চে আসছে। তবে তাই বলে যে কেউ হবেন না তা না, কিন্তু হচ্ছেও যদি আবার, সে হ্যাঁ। পজিটিভ হয়ে যায় তখন যে বাচ্চা
যখন বাচ্চা থাকবেন, যখন প্রেগনেন্ট থাকবেন এবং বেবি যখন ইন্টারইউটেরিন থাকবেন বা গর্ভে থাকবেন, তখন কিন্তু বাচ্চা যে কোভিড পজিটিভ হয়ে যাবেন এটা কখনোই না। এটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এটা কি নিশ্চিত নাকি না, নিশ্চিত। নাও হতে পারে? কোনটা নিশ্চিত এটা যে এখন পর্যন্ত দেখা গেছে, এটা বিভিন্নভাবেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে কোনোভাবে দেখা গেছে যে বাচ্চা পজিটিভ হয় না। তবে বাচ্চা হওয়ার পরে চান্স থাকে। সেই ক্ষেত্রে বলা আছে যে ওনার যে কথাটা যে মাকে আমরা কিভাবে এই কোভিড থেকে মুক্ত রাখবো প্রেগনেন্সি থাকা অবস্থায়, একটা কোশ্চেন ছিল এইটা। আর একটা কোশ্চেন ছিল যে বাচ্চাকে কিভাবে আমরা এই কোভিড থেকে মুক্ত রাখবো। দুইটাই ইম্পর্টেন্ট। যে হ্যাঁ, মাদের ক্ষেত্রে অবশ্যই যে মারা প্রেগনেন্ট থাকবেন তাদেরকে অবশ্যই আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পার্সোনাল হাইজিন যে ব্যাপারটা, সেই ব্যাপারটার উপর জোর দিতে হবে। পাশাপাশি যে জিনিসটা হবে যে পার্সোনাল হাইজিন বলতে আমরা এখানে হ্যান্ড ওয়াশ বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি যে তার নিজস্ব যে আচার আচরণ, চলাফেরা, মাস্ক পরা, তারপর জনসমাগমে না যাওয়া, পাশাপাশি সোশ্যাল এনভায়রনমেন্ট, তার নিজস্ব যে এনভায়রনমেন্ট থাকবে সেটার উপর, এবং যে আমাদের যে গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া আছে যে সেগুলো মেনে চলা, এবং যখনই চিকিৎসকের কাছে যাবেন যতটুকু সম্ভব অ্যাভয়েড করা, এই জিনিসগুলো মেনে চলতে পারলে, এবং সে যদি মোটামুটি আমাদের এই 1 বছর তো হয়ে গেল, আমাদের সমস্ত দিক নির্দেশনা কিন্তু দেয়া আছে, প্রতিটা মাই কিন্তু জানেন। সে যদি ওই নিয়ম রীতি মেনে চলেন তাহলে কিন্তু একটা মা মোটামুটি নিরাপদ থাকা সম্ভব। এটা হলো একটা কথা। আর পাশাপাশি বাচ্চা নিউনের একটা বেবি যখন প্রেগনেন্ট, যখন তার সিজারিয়ান সেকশন হবে তখন তাকে আমরা কিভাবে নিরাপদ রাখবো, এটার ব্যাপারে স্পষ্ট বলা আছে যে যখন তার নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশনে হোক, বাচ্চা হওয়ার পরপর, বাচ্চা হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত ওই সময়টাতে খুব কশাস থাকতে বলা হয়েছে। কোনোভাবে যেন মার সাথে কন্ট্যাক্টটা না হয় সেটাকে এনশিওর করতে হবে। এবং পাশাপাশি বলা আছে যে ডিলেড কর্ড ক্ল্যাম্প বলে, যেটাকে বাচ্চা থেকে মা সেপারেট করার সময়, ওই সময় একটু দেরি করে কর্ড ক্ল্যাম্প করে এবং বাচ্চাকে সেপারেট করার পরে বাচ্চা এবং মাকে বলা আছে যদি মা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে বলা আছে যে মা এবং বাবুকে বেবিকে 2টা রুমে সেপারেট করা যেতে পারে। মা যদি কেবিনে চলে যায় বা কোনো আইসিইউতে যায়, বাচ্চাকে আলাদা আলাদা আরো নানা জটিলতা থাকে না, যেমন জন্মের পরে শাল দুধ খাওয়ানো বা এগুলো সবই চলবে। এই শাল দুধ খাওয়ানো কোনোভাবেই নিষেধ নাই, এবং ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে কোনোভাবেই নিষেধ নাই। সেই প্রক্রিয়াটা কি হবে? সেই প্রক্রিয়াটা সেটা স্পষ্ট বলা আছে যে একটা হলো, আমি প্রথমেই বলিনি যে বাবুকে কিভাবে সেপারেট করবে, এই প্রশ্নটা তার ছিল। আমরা কীভাবে তাকে মুক্ত রাখতে পারি, একটা মুক্ত রাখতে পারি যে তাকে আলাদা করলাম এবং তাকে আলাদা নার্সারি যে নার্সিং কেয়ার থাকবে তাদের কাছে আমরা সেপারেট রেখে দিতে পারি, একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে যদি না করি একই রুমে রাখি, তাহলে সেক্ষেত্রে বলা আছে যে আমাদেরকে 2 মিটার দূরত্বে রাখতে হবে বেবিকে মা থেকে। এইটা একটা ব্যাপার। আর ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে ব্রেস্ট ফিড করতে পারবে, কিন্তু মা অবশ্যই যে তার পার্সোনাল যে হ্যান্ড হাইজিন এবং পাশাপাশি মাস্ক পরতে হবে এবং গ্লাভস ইউজ করতে হবে, এটা একটা ব্যাপার। আর তাও যদি মা যদি একেবারেই ব্রেস্ট ফিডিং করাতে না পারেন, তখন যে কিনা পজিটিভ কেয়ার গিভার থাকবেন, নন পজিটিভ যার এখন কোভিড হয় নাই, সে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হেল্প করতে পারেন। আরেকটা প্রশ্ন জুড়ে দিই সঙ্গে, যে কখন মনে করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যে তাকে একটু হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 1 কথা হলো যেটা যে নিউনেটদের ক্ষেত্রে আমরা অবশ্যই বাবা মা খুব সচেতন থাকেন সব দেশে। আমাদের দেশে এখন সব বাবা মারাই সচেতন, এমনিতেও একটু এক্সট্রা কেয়ারই থাকে। তারপরেও এখন দেখা গেছে যে কোনো না কোনো কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক বা সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, বিভিন্ন কিছু কারণে হোক বা ডিস্টেন্সের কারণে হোক, অনেক সময় হয়তো তারা টার্সিয়ারি লেভেলে বা আমাদের ধরেন এই শিশু হাসপাতাল বলেন বা ঢাকা মেডিকেল বলেন, ওই লেভেল পর্যন্ত এসে পৌঁছাতে পারেন না, হয়তো লোকাল বা মফস্বল শহরে কোথাও চিকিৎসা করতে যান, তখন এই জিনিসগুলো একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে যখনই বাচ্চার টেম্পারেচার আসবে বা শ্বাসকষ্ট হবে, যখনই বুকের খাঁচা ডেবে যাবে, টেম্পারেচার যদি 102-এর উপর থাকে, 2-3 দিনের বেশি থাকে, ইভেন 7 দিন থাকতে পারে, হ্যাঁ, এবং বাচ্চা যদি ল্যাথার্জি হয়ে যায়, মানে বাচ্চা যদি অনেক সময় থাকে না বাচ্চা ঝিমুচ্ছে, হ্যাঁ, খেতে পারছে না, ব্রেস্ট ফিডিং করতে পারতেছে না, সেই সমস্ত ক্ষেত্রে দেরি করাটা একেবারে ওয়াইজ হবে না। তখন যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই একটা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং অবশ্যই সেটা একটা ভালো হাসপাতাল সরকারি। ধন্যবাদ আপনাকে। সময় থাকলে ফিরবো আবার। আমি একটু ডক্টর লিয়াকত আলী আপনার কাছে জানতে চাচ্ছি যে বিষয়টি উঠে আসলো যে
শিশুরা মানলাম যে শিশুরা তুলনামূলক তাদের মৃত্যু ঝুঁকি কম, আক্রান্তের ঝুঁকি কম না হলেও মৃত্যু ঝুঁকি তুলনামূলক কম, তারপরও সংখ্যাটা কিন্তু 31 এখন পর্যন্ত মানলাম। কিন্তু আমরা কিন্তু বাইরে কিন্তু দেখছি যে বাচ্চারা কিন্তু বাবা মার হাত ধরেই বাইরে বেরোচ্ছে, মাস্ক পরছে না। এই জিনিসগুলো আসলে না, এই বিষয়টি আসলে সতর্ক হওয়ার বিষয়টি আর কি বলি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ল্যাবরেটরিতে পজিটিভ হওয়া, মানে অর্থাৎ ল্যাবরেটরি পজিটিভিটি ডায়াগনোসিসে আর ক্লিনিক্যাল ডায়াগনোসিস অর্থাৎ সংক্রমণ যেটা উপসর্গ সহ যেটা ডেফিনিশন যে কোভিড-19 অসুখে ভোগা, এটার মধ্যে একটু তফাৎ রয়েছে। আসলে আমাদের শরীরে কিন্তু হাজার না লক্ষ ভাইরাস রয়েছে, আমরা কিন্তু তার সঙ্গে সহমর্মিতা বাস করতে শিখেছি। একসময় এমনও হতে পারে কোভিড-19 নিয়েও আমরা কিন্তু বাস করতে শিখে যাবো অন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। সেটা হচ্ছে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার ভাইরাসকে প্রতিরোধ করে ফেলতে পারে তাহলে তো রোগ হলো না। কেমন? তো শিশুদের ক্ষেত্রে এই ঘটনাটা প্রায় হয়তো ঘটছে যে তারা রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সেই ভাইরাসকে কাবু করে ফেলেছে, কিন্তু তার মানে এই নয় যে সে ক্যারিয়ার না, সে কিন্তু ক্যারিয়ার। সুতরাং আমরা যতই বয়স্ক এবং অন্যদের ক্ষেত্রে সতর্কতা অ্যাডাল্ট থেকে নিলাম, শিশুদের ক্ষেত্রে ভাবলাম তাদের তো এরকম অসুখ হয় না। এই বিষয়টি কিন্তু আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে তাদের অসুখ না হলেও তারা কিন্তু ক্যারিয়ার হতে পারে। তারা কিন্তু বয়স্কদের মধ্যে, বিশেষ করে শিশুরা তো দাদি নানিদের সঙ্গে বেশি সংশ্লিষ্ট থাকে, তাই না? বয়স্কদের সাথে বেশি সংশ্লিষ্ট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব বিপজ্জনক বিষয় হয়ে যেতে পারে। কেমন? আর তাদের মধ্যে কিছু কিছু যেটি ইতিমধ্যে বললেন, হ্যাঁ, যে আমরা সাবগ্রুপ কিছু ঝুঁকিতে বেশি থাকবে। তো এই ক্ষেত্রে যাদের ওই ধরনের উপসর্গ সিমটম দেখা দিবে সেটি কিন্তু তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে আসতে হবে। আর হলো যাদের এটি সবচেয়ে উচিত এখন যেটা সেরো প্রেভালেন্স, অর্থাৎ কাদের কাদের হয়ে গেছে অ্যান্টিবডি মেজার করে মেপে আসলে দেখা দরকার যে উপসর্গ হয় নাই অথচ প্রচুর নিওনেট কিংবা এই যে নবজাতক কিংবা শিশু তাদের হয়তো ইতিমধ্যেই মানে আক্রান্ত হয়েছে, তারা উপসর্গ হয় না, এটি কিন্তু তাদের জন্য খুব বেশি জরুরি। এবং কাদের মধ্যে হয়েছে কারা, সেক্ষেত্রে যে অ্যান্টিজেন টেস্টের কথা যে শুধু বারবার বলা অ্যান্টিজেন হচ্ছে, কিন্তু ওটা ডায়াগনোসিসের, ওটা কিন্তু যেটাকে হয়ে গেছে কত যারা সেটাই উপসর্গহীন তাদের জন্য অ্যান্টিজেন না, সেটা হলো অ্যান্টিবডি দিয়ে বোঝা যায়। ওটি কিন্তু অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় যেটা ডক্টর মুস্তাক সাহেব বললেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আসলে কোভিড-19 একটা সিস্টেমিক ডিজিজ। এটি একবার হওয়ার পরে আসলে সুদূর প্রসারী কী প্রভাব ফেলছে আমরা কিন্তু এখন জানি যে বয়স্কদের ক্ষেত্রে এটি পোস্ট কোভিড যে সিনড্রোম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং সেটি শুধু শ্বাসতন্ত্রের জন্য না, সেটি কিন্তু পোস্ট কোভিড নিউমোনিয়া ইমিডিয়েট না, সেটা রক্ত জমাট বাঁধার ব্যাধি, কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি ইত্যাদি বহু ঝুঁকি কিন্তু মারাত্মক সমস্যা হয়ে যায়। তাহলে এই সমস্যাগুলোর কারণে আমরা সুদূর প্রসারী প্রভাব এবং আরও সময় যখন পার হবে তখন হয়তো দেখব যে লং টার্ম কোনো একটা প্রোগ্রামিং হয়ে গেছি আমরা। তাহলে এই যে এই প্রোগ্রামিংটা শিশুদের ক্ষেত্রে কতদিনের, আমরা যখন দীর্ঘমেয়াদী যখন গবেষণা হবে, আমরা বলি প্রসপেক্টিভ রিসার্চ হবে, তখন কিন্তু বেরিয়ে আসবে হয়তো যে শিশুকে ওই সময় এক্সপোজার টু কোভিড-19 হয়তো দীর্ঘমেয়াদী অসুখের সূত্রপাত করে দিয়েছে। যেমন আপনাকে বলি, এই যে গর্ভবতী মায়েদের নিয়ে যেহেতু কথা হচ্ছে, যেমন ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি বলি, যখন প্রেগন্যান্ট মাদারদের কোনো ডায়াবেটিস হয়, সেই শিশু ওই যে সময়, এটাকে আমরা বলি ফিটাল প্রোগ্রামিং অফ অ্যাডাল্ট ডিজিজ, অর্থাৎ ওই শিশু গর্ভে প্রোগ্রামড হয়ে যায় যে 40, 50, 45 বছর বয়সে সে বেশি করে হার্ট ডিজিজে ভুগবে, ডায়াবেটিস হবে। যেমনভাবে এখন একটা হ্যাঁ, কারণ ওটা এপিজেনেটিক নানান প্রভাব রয়েছে, আমি ওই কথায় যাচ্ছি না জটিলতায়, কিন্তু ঘটনাটা হচ্ছে যেমন আপনি এখন অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দিলেন যে আগামী বছর আপনার বার্থডে জন্ম স্মরণ বা কারো জন্মদিন স্মরণ করিয়ে দিবে, ঠিক সেইভাবে গর্ভ অবস্থায় কিন্তু প্রোগ্রামড হয়ে যায় অ্যাডাল্ট ডিজিজের। কাজে আমরা জানি না কোভিড-19 এই যে গর্ভবতী মায়েদের একটু কম হলেও কিন্তু গর্ভবতী মায়েদের সংক্রমণের ঝুঁকি থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। এখন এই যে কোভিড-19 সঙ্গে গর্ভবতী মায়েদের অন্যান্য ঝুঁকির কি সমস্যা তৈরি হচ্ছে, এগুলো আমরা জানি না। সুতরাং আসলে সবচেয়ে বড় কথা হলো সতর্কতা থাকা। কোভিড-19 গর্ভবতী মায়েদেরকেও সতর্ক থাকতে হবে, বাচ্চাদের জন্য সতর্ক থাকতে হবে। এটা ঠিক যে প্ল্যাসেন্টার যে বাধা, আমাদের একটা প্ল্যাসেন্টা বেরিয়ে আছে, ওটা বাধা অতিক্রম করে হোল ভাইরাস যাবে না, কিন্তু কোনো প্রোটিন যায় কিনা তার, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না আসলে। হ্যাঁ, সেই প্রোটিন গিয়ে ওখানে ইতিমধ্যে অ্যান্টিবডি, ওটা কি ন্যাচারাল ভ্যাকসিনেশন হচ্ছে কিনা তাও আমরা জানি না, বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের কথা হলো অনেক রহস্য অজানা, সবচেয়ে সতর্কতা। তো আমরা যদি মা ওই সময়ও মাস্ক পরেন, আমরা যেভাবে পারি তাকে প্রতিরক্ষা করে যদি চেষ্টা করি, অন্তত পক্ষে নবজাতকের কেয়ারগুলো যদি পজিটিভ প্রেশারের অক্সিজেন মানে যে রুমগুলোকে আমরা সংরক্ষণ করি,
তাহলে বহু রকম প্রিকশন আছে যেগুলো আমরা নিতে পারি। কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে বাচ্চাদের অবহেলা করার কোনো অবকাশ নেই, বড়দেরও যেমন অবহেলা করার অবকাশ নেই। বড়দের ভিতরেও শতকরা 40% তো উপসর্গহীন। তাদের ক্ষেত্রেও আমরা তো সবাইকে বলছি সবাই মাস্ক পরবেন। কেন? কারণ উপসর্গহীন আপনি কাকে ছড়াচ্ছেন, আমি কার থেকে পাচ্ছি আমি জানি না। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রেও মানে মাস্ক পরা এবং খুব সিম্পল হ্যান্ড হাইজিন, দূরত্ব যথাসম্ভব আমি বলছি, এবং তাদেরকে অযথা আমাদের যাতে না দোকানপাটে বাইরে না নেওয়া, এটি আমাদের জনগণকে এবং আমাদের পলিসি মেকার আমাদের সবাইকে বুঝতে হবে যে শিশুদের প্রতিরোধ সমানভাবে গুরুত্বপূর্ণ, যাতে তারা ক্যারিয়ার না হয়ে যায়, আমাদের সমাজকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর মোস্তাক হোসেন আপনার কাছে বলবো, যেহেতু আপনি আইডিসিআর মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনারাও তো নানা গবেষণা করছেন। সেই গবেষণা থেকে আসলে এই মুহূর্তে যখন আমরা দ্বিতীয় ধাক্কার কথা বলছি এবং সংখ্যাত্মক দিক থেকে শিশুদের আক্রান্তের হারটা বেশিই পাচ্ছি, সেটা যে কারণেই হোক বা যে তার যে ব্যাখ্যাই হোক, সেক্ষেত্রে নীতি নির্ধারণের পর্যায়ে আপনাদের পরামর্শ কি থাকছে বা আপনারা এটি নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, দেখুন, এটি আগেই বলা হয়েছে যে আহ, সবাই ঝুঁকিতে আছেন, যে কেউ সংক্রমিত হতে পারে। তো বাচ্চাদেরকে, হ্যাঁ, খেলাধুলা করতে যাওয়ার জন্য একটা খোলা জায়গায় তাদের নেওয়া যেতে পারে, যেখানে তাদের পরিচিত পরিবারের আত্মীয় স্বজন যাদের মানে করোনা সবসময় যাদের থেকে, সংস্পর্শে থাকে। হ্যাঁ, সেটা খেলাধুলা করতে হবে। কিন্তু এই যে ডক্টর লিয়াকত বলেছেন যে বাজার বা ইত্যাদিতে নেওয়া মুশকিল, তবে কর্মজীবী মায়েদের পক্ষে বা বাচ্চাকে যদি ঘরে রেখে যাওয়ার অসুবিধা হয়, এবং সেক্ষেত্রে এখানে তো আপনার বাচ্চাদের জন্য যেখানে শিশু যত্ন বা কেন্দ্র রয়েছে, সেখানে তো অবশ্যই স্বাস্থ্যগত ব্যবস্থা রাখতে হবে, এবং সেখানে অন্য শিশুদের সাথে তার মেলামেশাটা বন্ধ করা যাবে না। খুবই একটা জটিল প্রশ্ন যে যেখানে কর্মজীবী মায়েদের কি কাজ বাদ দিতে হবে তার শিশুদের জন্য। এগুলো কিন্তু আমাদের ঝুঁকি এবং আমাদের তার বেনিফিট এবং ঝুঁকিটা আমাদেরকে দুটো বিবেচনা করে যেদিকে পাল্লা ভারী সেটাই করতে হবে। একটা বিষয় বলতে চাই যে শিশুদের মাস্ক পরার বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে স্কুল যদি খোলে, যেখানে ৬ বছরের নিচের বাচ্চাদের মাস্ক পরা প্রয়োজন নেই। কারণ স্কুলে যখন বাচ্চারা থাকবে, তখন কিন্তু সার্বক্ষণিক গার্ডিয়ানদের নজরে থাকবে না। কারণ সে এই মাস্কটা তার জন্য একটা জটিলতা সৃষ্টি করতে পারে। তবে যখন অভিভাবক সঙ্গে থাকবে, তখন তাকে মাস্ক পরানো যেতে পারে। সবসময় দেখতে হবে এই মাস্কটা যেন শিশুর শ্বাসে কোনো বাধা সৃষ্টি না করে, বা শিশু একটু মাস্কটা খুলে ফেলে অন্য কোনো ভাবে এটা দিয়ে সে ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য সাধারণত বলা হচ্ছে যে একেবারে যারা বাচ্চা ৬ বছর বয়স পর্যন্ত তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। ১০ বছর পর্যন্ত বাচ্চাদের বা ১২ বছর পর্যন্ত বাচ্চাদেরকে আন্ডার গাইডেন্স সে মাস্ক পরবে। সেক্ষেত্রে হ্যাঁ, মাস্ক পরতে পারলে সংক্রমণের ঝুঁকিটা কমে। তবে যেন নতুন করে শিশু তার শ্বাসে অসুবিধা না হয়, বা তার চোখ হয়ে যায়, শ্বাসকষ্ট বন্ধ না হয়ে যায়, সেটা দেখার বিষয় আছে। তো মোটের উপর কথা হচ্ছে যে আমাদেরকে নিজেদেরকেই সৃজনশীল ভাবে বের করতে হবে বাচ্চাদেরকে আমরা কিভাবে প্রতিরক্ষা করব। আবার বাচ্চারা যেন ঘরে বসে বসে একেবারে মানসিক ভাবে চাপের মুখে না পড়ে, তাকে খোলা জায়গায় খেলতে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যারা অভিভাবক তারা সবাই খেলতে পারেন। সেক্ষেত্রে অন্য খেলার বিভিন্ন পদ্ধতি বের করতে হবে, যেখানে অন্য শিশুদের সঙ্গে সংস্পর্শে না আসেও এসেও সে এটা খেলাধুলাটা করতে পারে, বা বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, যেখানে খোলা মাঠ আছে বা যেখানে অন্য মানুষের সংস্পর্শে আসার সুযোগ নেই, কোনো প্রাকৃতিক জায়গা, সেখানে তিনি যেতে পারেন। সেটা অবশ্যই দেখতে হবে শিশুর মনস্তত্ত্ব এবং তাদের এক্সারসাইজ, সেটি আমাদের দেখতে হবে। একেবারে ঘরের মধ্যে বন্দি করে রাখলে দীর্ঘদিন, আমাদের কোভিড মহামারী চলছে, ৯-১০ মাস হয়ে গেছে, সেটা অবশ্যই, অর্থাৎ আপনাকে নজর রাখতে হবে আপনার শিশুর প্রতি, তার মানসিক স্বাস্থ্য, তার শারীরিক স্বাস্থ্য, সংক্রমণের ঝুঁকিটা যেন তার মধ্যে সে না যায়, সেটা অবশ্যই যত্ন রেখেই শিশুকে নিয়ে আপনি খেলাধুলা কিংবা আপনার কর্মস্থলে যদি যান, আপনি যে দিবা যত্ন কেন্দ্রে শিশুদের যে রাখবেন সেটা যথেষ্ট পরিচ্ছন্ন কিনা, সেখানে শিশুদেরকে আলাদা ভাবে রাখা যায় কিনা, সেখানে তার খেলাধুলাটা এমন কিনা যেখানে অন্য শিশুদের সংস্পর্শে আসাটার সম্ভাবনা কম। এগুলো কিন্তু হয়তো কোনো জায়গায় লেখা নেই, কোনো নির্দিষ্ট কোনো কর্মপ্রণালী লেখা নেই। এটি কিন্তু আমাদেরকে সৃজনশীল ভাবে বের করতে হবে, এবং যারা দায়িত্বে আছেন তারা এটা তাদের যে আমাদের এই বিষয়ে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান অনুযায়ী প্রয়োগ করতে হবে।
প্রয়োজনে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে পরামর্শ করে এগুলো বিষয়ে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, কিন্তু আমাদের এক সময় খুলতে হবে। খোলার আগে এইগুলোর অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আমরা দিনের পর দিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখতে পারবো না, আবার শিশুদেরকে ঝুঁকির মধ্যেও রাখতে পারবো না। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে আমরা দেখতে পারি যে কোন কোন ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিলে ছাত্ররা নিরাপদ থাকবে, এবং তাদের মধ্যে যদি কেউ রোগাক্রান্ত হয় তার সেই আইসোলেশন সেন্টার কোথায় হবে, কোয়ারেন্টাইন কোথায় হবে, যারা ক্লাস করবে তাদের মধ্যে একটা গ্রুপ করে তাদের মধ্যে তারা মেলামেশা করতে পারবে। প্রত্যেক ছাত্র অন্য কাছে আলাদা থাকতে পারবে না, আমরা 4-5 জনের গ্রুপ করে দিতে পারি। এটাকে অনেকটা বাবল বলে বা কোহর্টিং বলে। স্কুলের ক্ষেত্রেও সেটা হয়তো পরবর্তী পর্যায়ে প্রযোজ্য হবে, যে করোনা ভাইরাসের গতি প্রকৃতি যা আমরা জানি না যে আগামী বছরটাও আমাদের পুরোটা এরকম যাবে কিনা। কাজে এই বিষয়গুলো আমাদের সৃজনশীল ভাবে বের করে আমাদের এই বাচ্চাদের শিক্ষা, ছাত্রদের শিক্ষা এবং তাদের সংক্রমণ থেকে প্রতিরক্ষার বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, এবং এগুলো আমাদেরকে ব্যাপক আলাপ আলোচনা এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমাদেরকে এগোতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু শেষবারের মতো অধ্যাপক লিয়াকত আলী আপনার কাছে আসতে চাই। ডক্টর লিয়াকত আলী, যে এই বিষয়গুলো বলা হচ্ছিল যে আমরা কিন্তু শুরু থেকেই জানি আমাদের কি কি করা উচিত, কি কি করতে হবে, কিন্তু দিন যত যাচ্ছে একটু ঢিলেমি চলে আসছে। তো এই যে আমরা আজকেও দেখলাম বা বেশ কদিন ধরে মোবাইল কোর্টগুলো খুব অ্যাক্টিভ, তারপরেও কিন্তু মোটা দাগে সেভাবে সুফল মিলছে না। সেক্ষেত্রে আসলে কি কোন ধরনের পদক্ষেপ বা সামাজিকভাবে কি ধরনের নিলে সচেতনতারা একটু বাড়বে? না, আসলে তো ফ্যাটিক হওয়াটা তো স্বাভাবিক, মানে মানুষ তো একসময় অস্থির হয়ে যায়ই, কিন্তু সেইটাকে আসলে দুটো দিক থেকে আসতে হবে। একটা হলো রাষ্ট্রের একটা দায়িত্ব, সরকারের দায়িত্ব, অত্যন্ত প্রধান দায়িত্ব, এবং জনগণকে উৎসাহিত করা, জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করা, আবার জনগণের মধ্যে সঠিক পরিস্থিতি বুঝতে দেয়া, এই বিষয়গুলোতে সঠিক প্রচারণা, সঠিক যে কমিউনিকেশন বলি আমরা, হ্যাঁ, সেই কমিউনিকেশনের ভাষা, কমিউনিকেশনের টেকনিক, এবং যাতে আমরা যেন মানে পরস্পর বিরোধী কথা না বলি, দায়িত্বশীল যারা আছি সবাই যেন, বিশেষজ্ঞ, প্রশাসন, রাজনৈতিক নেতা সবাই যেন দায়িত্বশীলভাবে বলে, এটি একটা। অন্যদিকে জনগণ, সাধারণ জনগণকেও সেইভাবে বুঝতে হবে। কিন্তু সবচেয়ে বড় হলো জনসম্পৃক্ততা, যেটা ডক্টর মুস্তাক বলছিলেন, এই যে সৃজনশীল কথাটা, এটি হচ্ছে এখন সারা দেশে একই রকম নেই। ঢাকা শহর, অন্যান্য গ্রাম সবাই কিন্তু একই সময়ের মাত্রায় নেই। তাহলে রেড জোন, ইয়েলো এবং গ্রিন যে ধারণাটা বহুদিন ধরে কিন্তু চালু রয়েছে, সেই ব্যাপারটিকে আবার সতর্কভাবে দেখতে হবে যে কোথায় কতটুকু প্রতিরোধ, কোন মাত্রার প্রতিরোধ। আমরা ঘূর্ণিঝড়ে বলি না এত নম্বর বিপদ সংকেত, তা আমরা কি সব সংকেত একবারে এক এক রকম বলি? কোনো জায়গায় কম বেশি হয়। এই বিপদ সংকেতটাকে আবার নতুন করে এখন বিবেচনায় আনতে হবে যথেষ্ট পরিমাণ পরীক্ষার দ্বারা। ওই যে বললাম, বাচ্চাদের মধ্যেও পরীক্ষা বাড়াতে হবে, তাই না? সব কিছু বাড়িয়ে উপসর্গহীন জায়গাগুলোতেও কিছু গবেষণামূলক পরীক্ষা করতে হবে, তাহলে বোঝা যাবে আসলে মাত্রাটা কী। তাহলে আমরা যদি বিপদ সংকেতগুলোকে রেডিওলো গ্রিনে করি, এবং স্থানীয় জনসম্পৃক্ততা বলতে বোঝায় স্থানীয় মাত্রায়। এখন আমি একটা বাচ্চাকে গ্রুপকে স্কুলে খেলতে দেবো, তাহলে কোথায় মাঠ আছে, চলো কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করব, কোন গ্রুপ কখন যাবে, তাহলে এটা স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, মিডিয়া, স্বাস্থ্যকর্মী, সমাজ, সবার সমন্বয়ে আসলে সৃষ্টিশীল একটি পদ্ধতি বের করে শিশুদের মানসিক, দৈহিক স্বাস্থ্য নিশ্চিত করতে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর লিয়াকত, ধন্যবাদ ডক্টর জহিরুল ইসলাম, ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে করোনার অনেক রহস্যই এখনো অজানা, তাই ভবিষ্যতে কি হবে, যারা আক্রান্ত হননি বা যারা বহন করেছেন, সেভাবে উপসর্গ দেখা দেয়নি, তাদের ভবিষ্যৎ কি সেটাও কিন্তু আসলে অজানা। তাই এই অজানা এই করোনা থেকে রক্ষা পেতে যেটা শুরু থেকেই বলা হচ্ছে, সবাইকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, সেটি নিজের বেলায় হোক, নিজের পরিবারের বেলায় হোক, এবং রাষ্ট্র যদি যে তাদের রাষ্ট্রের যদি তার যে কার্যক্রমগুলো আছে সেগুলো যদি ঠিকমতো যথাযথ পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারে, তাহলে করোনা থেকে অনেকটাই দূরে থাকতে পারবে বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।